গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা হাইপোথ্যালামিক আর পিটুইটারি হরমোনস নিয়ে একটু কথা বলবো। তো হাইপোথ্যালামাস থেকে হচ্ছে গিয়ে আমরা জানি যে কিছু হরমোন রিলিজ হয়। এই হরমোনগুলোর নাম এখানে দেখানো হয়েছে। এগুলোর মধ্যে রিলিজিং হরমোনও আছে, যেগুলো হচ্ছে অন্যান্য গ্ল্যান্ড থেকে, মানে অন্যান্য গ্ল্যান্ড বলতে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে বিভিন্ন হরমোন সিক্রেশনকে স্টিমুলেট করে। আবার হচ্ছে গিয়ে দুটো ইনহিবিটরি হরমোন আছে, এই দুটো হচ্ছে গিয়ে আবার তোমার সিক্রেশনকে ইনহিবিট করে। আচ্ছা, হাইপোথ্যালামাসে হচ্ছে এই হরমোনগুলো ছাড়াও, এই রিলিজিং এবং ইনহিবিটরি হরমোন ছাড়াও আরও দুটো হরমোন সিনথেসিস হয়। তো পার্থক্যটা হচ্ছে যে রিলিজিং এন্ড ইনহিবিটরি হরমোন যেগুলো আমরা আগের স্লাইডে দেখলাম, সেগুলো হাইপোথ্যালামাসে সিনথেসিসও হয় এবং হাইপোথ্যালামাস থেকে সিক্রেশনও হয়। কিন্তু এই দুটো হরমোন অর্থাৎ এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন আর তোমার অক্সিটোসিন যেটা, এগুলো হচ্ছে হাইপোথ্যালামাসে সিনথেসিস হয়, বাট এগুলো সিক্রেশন হয় পোস্টেরিয়র পিটুইটারি থেকে। সেটা কিভাবে হয় আমরা পরবর্তী স্লাইডে দেখব। আর অক্সিটোসিন আর এডিএইচ দুটোই আসলে হচ্ছে এডিএইচের মধ্যে দেখা যাচ্ছে যে 6/5 অর্থাৎ হচ্ছে 5/6 এটা সুপ্রাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে সিনথেসিস হয়, আর মাত্র 1/6 পোর্শন হচ্ছে গিয়ে এটা প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে হয়। আর অক্সিটোসিনের ক্ষেত্রে হচ্ছে উল্টো, এটার 5/6 হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে সিনথেসিস হয়, আর মাত্র 1/6 হচ্ছে সুপ্রাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে হয়। তো এখানে আমরা এখন হাইপোথ্যালামাসে মোটামুটি এগুলোই। এখন আমরা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে আসবো। পিটুইটারি গ্ল্যান্ডটা হচ্ছে গিয়ে একটা খুব স্মল একটা গ্ল্যান্ড, যেটা তোমরা হচ্ছে গিয়ে অ্যানাটমিতেও পড়ার কথা, যে এখানে হচ্ছে গিয়ে আমাদের বেস অফ দ্য স্কালে সেলা টার্সিকা বলে একটা পোর্শন থাকে বোনে, স্প্যানোইডাল বোনে খুব সম্ভবত। তো সেই সেলা টার্সিকাতে হচ্ছে গিয়ে পিটুইটারি গ্ল্যান্ডটা অবস্থিত হাইপোথ্যালামাসের নিচে। তো এটা হচ্ছে এটার মেনলি দুটো ভাগ থাকে, অ্যান্টেরিয়র পিটুইটারি আর হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি, মাঝখানে একটা ইন্টারমিডিয়েট পোর্শন থাকে। তো ইন্টারমিডিয়েট পোর্শন থেকে খুব একটা বেশি কিছু আসে না, এখান থেকে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন আসতে পারে, তবে অ্যান্টেরিয়র আর পোস্টেরিয়র পিটুইটারিটাই আমাদের মেইন কনসার্ন, কারণ বেশিরভাগ হরমোনগুলোই এখান থেকেই আসে। তো এখানে যে অ্যান্টেরিয়র পিটুইটারিতে বিভিন্ন ধরনের সেল থাকে, এই বিভিন্ন ধরনের সেল থেকে হচ্ছে গিয়ে তোমার বিভিন্ন ধরনের হরমোনগুলো আসে। এর মধ্যে সবচেয়ে বেশি থাকে হচ্ছে সোমাটোট্রপস। হ্যাঁ, এই সেলের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। তো এই সোমাটোট্রপস থেকে আসে হচ্ছে সোমাটোট্রপিন, বা যেটার আরেক নাম হচ্ছে গ্রোথ হরমোন। এখানে প্রত্যেকটা সেল থেকে, যেমন কর্টিকোট্রপস থেকে অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন, তারপর তোমার থাইরোট্রপস থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, গোনাডোট্রপস থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন, এবং লেকটোট্রপস বা মেমোট্রপস থেকে প্রোল্যাকটিন আসে। তো এর মধ্যে এই যে হরমোনগুলো অর্থাৎ অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এফএসএইচ এবং এলএইচ, এই চারটা হরমোনকে বলা হচ্ছে তোমার হচ্ছে এগুলো ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন কি, তোমাদের হরমোনের 5 চ্যাপ্টারে পড়ানো হবে এগুলো। যে হরমোনের মধ্যে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন থাকে অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন। হরমোনের কাজ করার জন্য কী লাগে, হরমোনকে আগে তার রিসেপ্টরের সাথে বাইন্ড করতে হয়। তো যেখানে যে হরমোনের রিসেপ্টর থাকে সেই অর্গানটাকে ওই হরমোনের টার্গেট অর্গান বলা হয়। অর্থাৎ এই হরমোনটা হচ্ছে ওই অর্গানটাকে টার্গেট করে কাজ করবে, কারণ ওই অর্গানে তার রিসেপ্টর থাকে। তো এই চারটা যে হরমোন, এই হরমোনের এগুলোকে বলা হয় ট্রপিক হরমোন, কারণ এগুলো হচ্ছে নিজেরা তো এক ধরনের গ্ল্যান্ড থেকে সিক্রেশন হচ্ছে, একটা অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হচ্ছে, এবং সিক্রেশন হওয়ার পরে তারা কি করে, এরা হচ্ছে আরেকটা অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশনকে তারা কন্ট্রোল করে। তো যে যে হরমোনগুলো এভাবে একটা অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেট হয়ে আরেকটা অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ডের উপর কাজ করে, সেই অ্যান্ড্রোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন সিক্রেশনকে কন্ট্রোল করে, সেগুলোকে বলা হয় ট্রপিক হরমোন। আর যেগুলো হচ্ছে গিয়ে ওয়াইডলি বডিতে কাজ করে, অর্থাৎ যেগুলো টার্গেট অর্গান অনেকগুলো থাকে, অনেকগুলো অর্গানে তাদের রিসেপ্টর থাকে, সেগুলোকে বলা হয় জেনারেল হরমোন, কারণ তারা জেনারেলি কাজ করছে। আরেক ধরনের হরমোন হচ্ছে লোকাল হরমোন, যেগুলো হচ্ছে যেখান থেকে রিলিজ হয় সেই সেলেরই আশেপাশে কাজ করে, বা সেই
সেই জায়গার আশেপাশে কাজ করে, এগুলোকে বলা হয় লোকালি কাজ করে বলে এগুলোর নাম হচ্ছে লোকাল হরমোন, যেটা তোমরা জিআইটিতে পড়েছো যে ওই সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, প্যানক্রিয়াজাইমিন। তো এখানে গ্রোথ হরমোনটা হচ্ছে গিয়ে তোমার জেনারেল হরমোন এবং বাকিগুলো হচ্ছে ট্রপিক হরমোন। এখানে এগুলোর একটু কাজও বলা হয়েছে যে এসিটিএইচ কী করে। এটা হচ্ছে গিয়ে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের উপর কাজ করে, অ্যাড্রেনাল কর্টেক্সের উপরে, এবং সেখানে এই কাজগুলো সে করে। গ্লুকোকর্টিকয়েড স্টিমুলেশন করে, জোনা ভেসিকুলারটা সাইজ মেনটেন করে এবং রেটিকুলার সাইজ মেনটেন করে। থাইরোট্রপস থেকে রিলিজ হয় টিএসএ, যেটা হচ্ছে থাইরয়েড হরমোন, থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন রিলিজ হওয়াটাকে সে স্টিমুলেট করে। তারপরে গুনাডোট্রপস, এগুলো গুনাডের উপর কাজ করে, এই জন্য এগুলোর নাম গুনাডোট্রপস। এটা হচ্ছে এফএসএইচ এন্ড এলএইচ। এই এফএসএইচ এর কাজ হচ্ছে ওভারিয়ান ফলিকলের ডেভেলপমেন্টকে স্টিমুলেট করে, স্পারমাটোজেনেসিসকে কন্ট্রোল করে, ওভুলেশনে সাহায্য করে হচ্ছে লুটিনাইজিং হরমোন। হ্যাঁ, তারপর লুটিনাইজিং হরমোন হচ্ছে কর্পাস লুটিয়াম, লুটিয়াম থেকে মানে লুটিনাইজেশনে হেল্প করে। তো লুটিনাইজেশন হওয়ার পরে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় কর্পাস লুটিয়াম। ফলিকল স্টিমুলেটিং হরমোন ফলিকলের তৈরিতে হেল্প করে, এই জন্য এর নাম ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর লুটিনাইজিং হরমোন হচ্ছে লুটিনাইজেশনে হেল্প করে, এই জন্য এর নাম হচ্ছে লুটিনাইজিং হরমোন। তারপরে এগুলো আর হচ্ছে গিয়ে তোমার প্রজেস্টেরন এবং টেস্টোস্টেরন প্রোডাকশনে এগুলো হেল্প করে। ঠিক আছে। আর প্রোল্যাকটিন কী করে, ল্যাক্টোট্রপস থেকে আসে, এটা হচ্ছে মিল্ক সিক্রেশন এবং প্রোডাকশনে হেল্প করে, অর্থাৎ এটা ব্রেস্টের উপরে কাজ করে। তো এখন আমরা আসি যে হাইপোথ্যালামিক কন্ট্রোল অফ পিটুইটারি সিক্রেশন। আমরা আগে পড়েছিলাম যে হাইপোথ্যালামাস থেকে কিছু হচ্ছে তোমার রিলিজিং এবং ইনহিবিটরি হরমোন রিলিজ হয়। তো এই হরমোনগুলো হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি সিক্রেশনকে আইদার স্টিমুলেট করে অথবা ইনহিবিট করে, অর্থাৎ মোট কথা কন্ট্রোল করে। এখন সেটা কিভাবে করে সেটা হচ্ছে গিয়ে আমরা একটু দেখব। এখানে আমরা ছবি থেকে একটু যদি দেখি যে হাইপোথ্যালামাস, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এখন পিটুইটারি গ্ল্যান্ডের দুইটা পোর্শন থাকে, আগেই বলেছি, অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি। এখন অ্যান্টেরিয়র পিটুইটারির সাথে হাইপোথ্যালামাস কানেক্টেড থাকে কিছু পোর্টাল ভেসেল দিয়ে। এখানে এই ভেসেলটা দেখানো হয়েছে, যেখানে 2 সেটস অফ ক্যাপিলারি থাকে, সেটাকে আমরা পোর্টাল সার্কুলেশন বা পোর্টাল সিস্টেম বলতে পারি। এখানেও 2 সেটস অফ ক্যাপিলারি থাকে। প্রথমে এখান থেকে পাস হয়ে তারপরে সেটা আলটিমেটলি নিচে আরেক সেট ক্যাপিলারি থাকে, তারপরে আলটিমেটলি ভেইন দিয়ে সেটা বের হয়ে যায়। তো এটাকে বলা হয় হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল। হাইপোফাইসিয়াল কেন? কারণ পিটুইটারি গ্ল্যান্ডের আরেকটা নাম হচ্ছে হাইপোফাইসিস। এই কারণে হাইপোথ্যালামাস আর হাইপোফাইসিসের মাঝখানে এই পোর্টাল ভেসেল দেখে এটাকে বলা হয় হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল পোর্টাল ভেসেল। এখানে কি হয়, হাইপোথ্যালামাস থেকে যে তোমার রিলিজিং বা ইনহিবিটরি হরমোন তোমার তৈরি হয়, সেগুলো হচ্ছে গিয়ে এই পোর্টাল ভেসেল দিয়ে অ্যান্টেরিয়র পিটুইটারিতে আসে এবং এসে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে হরমোন সিক্রেশনকে আইদার স্টিমুলেট করে ইন কেস অফ রিলিজিং হরমোন অথবা ইনহিবিট করে ইন কেস অফ ইনহিবিটরি হরমোন। এখানে এই হরমোনগুলোর নাম দেখানো হয়েছে, যে হাইপোথ্যালামাস থেকে টিআরএইচ বা টাইরোট্রপিন রিলিজিং হরমোন, সেটা টিএসএইচ কে স্টিমুলেট করে থাইরোট্রপস থেকে। অ্যান্টেরিয়র পিটুইটারি যে থাইরোট্রপস থাকে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কাজ করে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি গোনাডোট্রপসের উপর এবং সেটা এফএসএইচকে সিক্রেট করে। কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন কাজ করে হচ্ছে কর্টিকোট্রপসের উপর। গ্রোথ হরমোন রিলিজিং হরমোন কাজ করে সোমাটোট্রপসের উপর। আবার এই ইনহিবিটরি হরমোনগুলো কী করে, এগুলো হচ্ছে সিক্রেশনকে ইনহিবিট করে। এখন আমরা আসি যে পোস্টেরিয়র পিটুইটারি সিক্রেশন। পোস্টেরিয়র পিটুইটারি সিক্রেশনটা কি, এটা হচ্ছে গিয়ে আমরা আবার একটু ছবিতে চলে যাই। আগে তো আমরা অ্যান্টেরিয়র পিটুইটারিটা দেখিয়েছি, এখন আমরা পোস্টেরিয়র পিটুইটারিটা দেখাই। অ্যান্টেরিয়র পিটুইটারির সাথে আমরা বলেছিলাম যে হাইপোথ্যালামাস কানেক্টেড থাকে পোর্টাল ভেসেল দিয়ে, আর হচ্ছে গিয়ে পোস্টেরিয়র পিটুইটারির সাথে হাইপোথ্যালামাস কানেক্ট থাকে হচ্ছে নার্ভ ফাইবার দিয়ে। হ্যাঁ, তো এই নার্ভ ফাইবারের যে নার্ভগুলো থাকে সেগুলার যে সেল বডি সেগুলো থাকে হাইপোথ্যালামাসে। সেল বডি হাইপোথ্যালামাসে থাকে এবং এগুলো একজনটা কোথায় থাকে,
অ্যাক্সনটা হাইপোথ্যালামাসকে ক্রস করে পোস্টেরিয়র পিটুইটারি পর্যন্ত চলে আসে। তো এই হাইপোথ্যালামাসের সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে আমরা বলেছিলাম যে এডিএইচ আর অক্সিটোসিন সিনথেসিস হয়, এবং সিনথেসিস হওয়ার পরে কি হয়, এগুলো হচ্ছে গিয়ে তোমার এই সেল বডিতে সিনথেসিস হলো বা নিউক্লিয়াসে সিনথেসিস হলো, তারপর তারা অ্যাক্সন দিয়ে পোস্টেরিয়র পিটুইটারিতে চলে আসে এবং এখানে এসে তারা জমা হয়ে থাকে। তারপরে যখন যে স্টিমুলাস আসে, এডুকেট স্টিমুলাস, যেমন এডিএইচ সিক্রেশনের জন্য কিছু স্টিমুলাস আছে, যেমন বডির অসমোলারিটি যদি কোনো কারণে বেড়ে যায় বা ব্লাড ভলিউম কমে যায়, এই ধরনের কিছু স্টিমুলাস থাকে। তো এই ধরনের স্টিমুলাস যখন হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে, তখন সেই নার্ভ সিগন্যালটা তোমার হাইপোথ্যালামাস থেকে অ্যাক্সনের মাধ্যমে পোস্টেরিয়র পিটুইটারিতে আসে এবং সেখান থেকে জমা হয়ে থাকা যে এডিএইচ আছে সেটা হচ্ছে আলটিমেটলি পোস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হয়ে ব্লাডে চলে যায়। এবং অক্সিটোসিনের জন্য কিছু স্পেসিফিক স্টিমুলাস আছে, যেমন সাকিং অফ দ্য নিপল অফ দ্য ল্যাকটেটিং মাদার। হ্যাঁ, তারপরে আরও কিছু এরকম ইমোশনাল স্টিমুলাই থাকে। তো সেই স্টিমুলাই যখন হাইপোথ্যালামাসে রিসিভ হয়, তখন হাইপোথ্যালামাস থেকে এই সিগন্যালটা কোথায় যায়, পোস্টেরিয়র পিটুইটারিতে আসে এবং সেখান থেকে স্টোরেজ হয়ে থাকা অক্সিটোসিনটা আলটিমেটলি ব্লাডে রিলিজ হয়। তো এখানে এই কথাটাই হচ্ছে গিয়ে দেখানো হয়েছে। এবং এখানে এই যে এটা যেহেতু নার্ভ ফাইবারের বান্ডল অফ নার্ভ ফাইবারসকে আমরা বলি ট্র্যাক্ট। তো যেহেতু এখানে হাইপোথ্যালামাস আর হাইপোফাইসিস মানে পিটুইটারির মধ্যে এই ট্র্যাক্টটা বা মানে বান্ডল অফ নার্ভ ফাইবারটা, এই জন্য এটার নাম হাইপোথ্যালামো হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট। এখন আমরা আসি, আমরা টপিক হরমোন নিয়ে এখানে কথা বলবো না। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আমরা দেখেছিলাম যে গ্রোথ হরমোন রিলিজ হয়, প্রোলাক্টিন রিলিজ হয়, আর 4টা টপিক হরমোন রিলিজ হয়। তো টপিক হরমোন নিয়ে আসলে কথা বলার খুব কিছু নাই, কারণ তাদের টার্গেট অর্গান মাত্র একটা এবং এগুলোর কাজ আমরা দেখিয়ে দিয়েছি আগের স্লাইডে। এবং এগুলো যে হরমোন রিলিজে তারা হেল্প করে, সেই হরমোনের রেসপেক্টিভ চ্যাপ্টারে তাদেরকে নিয়ে আলোচনা করা হয়। তো এখানে আমরা শুধু 3টা হরমোন নিয়ে কথা বলবো মেইনলি। এর মধ্যে হচ্ছে হাইপোথ্যালামাস অ্যান্টেরিয়র পিটুইটারি যে গ্রোথ হরমোন সেটা, আর পোস্টেরিয়র পিটুইটারি এডিএইচ আর অক্সিটোসিন নিয়ে কথা বলবো। তো ফার্স্টে হচ্ছে গিয়ে গ্রোথ হরমোনে আসে। গ্রোথ হরমোন হচ্ছে একটা স্মল প্রোটিন টাইপের হরমোন। এটা নেচারটা, কেমিক্যাল নেচারটা হচ্ছে এটা প্রোটিন। এবং কী কী ফ্যাক্টর গ্রোথ হরমোন সিক্রেশনকে স্টিমুলেট করে এবং কী কী ফ্যাক্টর গ্রোথ হরমোন সিক্রেশনকে ইনহিবিট করে, সেটা হচ্ছে গিয়ে এখানে দেখানো হয়েছে। আচ্ছা, গ্রোথ হরমোনের মেকানিজম অফ অ্যাকশন এগুলো সাধারণত জিজ্ঞেস করা হয় না, এটা নিয়ে গাইডেনও খুব একটা কিছু লেখা নেই, বলাও নেই, জাস্ট এটাই বলা হচ্ছে যে গ্রোথ হরমোন হচ্ছে গিয়ে বিভিন্ন হরমোন হচ্ছে বিভিন্নভাবে কাজ করে। বিভিন্ন হরমোনে তাদের কেমিক্যাল নেচার অনুযায়ী তাদের মেকানিজম অফ অ্যাকশনও ডিফারেন্ট হয়। তো গ্রোথ হরমোন যেটা প্রোটিন হরমোন এবং সে হচ্ছে এনজাইম লিঙ্কড রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। আমরা আগেই বলেছিলাম যে হরমোনের কাজ করার জন্য অবশ্যই তার একটা রিসেপ্টরের দরকার হয়। তো এক একটা হরমোন এক এক ধরনের রিসেপ্টরের মাধ্যমে, এক একটা মেকানিজমের মাধ্যমে কাজ করে। হরমোন এখানে গ্রোথ হরমোনটা হচ্ছে এনজাইম লিঙ্কড রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। এনজাইম লিঙ্কড রিসেপ্টরটা কি? এটা হচ্ছে একটা রিসেপ্টর যেটা দুটো পোর্শন থাকে, এক্সট্রাসেলুলার পোর্শন আর ইন্টারসেলুলার পোর্শন। এক্সট্রাসেলুলার পোর্শনটা হচ্ছে সেখানে তোমার এই হরমোনটা এসে লাগার জন্য একটা সাইট থাকে, আর ইন্টারসেলুলার পোর্শনে এই রিসেপ্টরে এনজাইম সাথে লিঙ্ক থাকে, একটা এনজাইম লাগানো থাকে, এই জন্য এটার নাম হয় এনজাইম লিঙ্কড রিসেপ্টর। তো ইন কেস অফ গ্রোথ হরমোন এটা এই এনজাইম ডিফার করে হরমোন অনুযায়ী। এর যে বিভিন্ন ধরনের এনজাইম থাকতে পারে, টাইরোসিন কাইনেজ থাকতে পারে, জেনাস কাইনেজ থাকতে পারে। তো ইন কেস অফ গ্রোথ হরমোন এই এনজাইমটা হচ্ছে টাইরোসিন কাইনেজ। হ্যাঁ, তো এখানে জাস্ট একটু সংক্ষেপে দেখানো হয়েছে, জাস্ট তোমাদের বোঝার জন্য, আর কিছু না। এটা সাধারণত জিজ্ঞেস করা হয় না, জিজ্ঞেস করলে জাস্ট এটা একটু বললেই হবে যে গ্রোথ হরমোন হচ্ছে এনজাইম লিঙ্কড রিসেপ্টরের মাধ্যমে কাজ করে। আচ্ছা, গ্রোথ হরমোন আরেকটা জিনিস, যেটা গ্রোথ হরমোন হচ্ছে মেইনলি গ্রোথ হরমোনের বেশিরভাগ অ্যাকশন হচ্ছে গিয়ে গ্রোথ হরমোন নিজে কাজ করে না, আরেকজনকে দিয়ে কাজ করায়, তার নাম হচ্ছে গিয়ে সোমাটোমেটিনস। তো এই সোমাটোমেটিনস নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো।
আর সামান্য কিছু কাজ আছে যে সেটা সে নিজে করে। এই সোমাটোমেডিনস নিয়ে আমরা কথা বলবো। যে এই যে দেখো, গ্রোথ হরমোন হচ্ছে ইন্টারমিডিয়েট সাবস্টেন্স। তো গ্রোথ হরমোন যখন লিভারের উপর কাজ করে তখন সে লিভার থেকে একটা সাবস্টেন্স সিনথেসিসে হেল্প করে, সেইগুলোর নাম হচ্ছে সোমাটোমেডিনস। এই সোমাটোমেডিনস আরেক নাম হচ্ছে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর, কারণ ইনসুলিনের সাথে তাদের অ্যাকশন এবং তোমার কেমিক্যাল নেচারে কিছুটা মিল আছে। এই কারণে এটা 4 ধরনের হতে পারে ইনসুলিনের গ্রোথ ফ্যাক্টর 1, 2, 3, 4। এর মধ্যে 1টা হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট, যেটার আরেকটা নাম হচ্ছে সোমাটোমেডিন সি। এখন এটার সাথে গ্রোথ হরমোনের পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে গ্রোথ হরমোন দেখা যায় প্লাজমা প্রোটিনের সাথে উইকলি বাইন্ড থাকে। প্লাজমা প্রোটিনের সাথে যেহেতু উইকলি বাইন্ড থাকে, হ্যাঁ, সেহেতু কি হয়, যখনই গ্রোথ হরমোনের দরকার হয় খুব তাড়াতাড়ি তারা রিলিজ হয় এবং খুব তাড়াতাড়ি কাজ করে, তাড়াতাড়ি বডি থেকে ক্লিয়ার হয়ে যায়। এই জন্য গ্রোথ হরমোনের হাফ লাইফ হচ্ছে মাত্র 20 মিনিটস। কিন্তু সোমাটোমেডিন সি যেটা, হ্যাঁ, যেটা গ্রোথ হরমোনের ইন্টারমিডিয়েট সাবস্টেন্স, এটা আবার প্লাজমা প্রোটিনের সাথে স্ট্রংলি অ্যাটাচ থাকে, যার কারণে এটা খুব অল্প পরিমাণে আস্তে আস্তে রিলিজ হয়। এবং যেহেতু খুব অল্প অল্প করে রিলিজ হয়, সেহেতু অনেক দীর্ঘ সময় ধরে এটা বডিতে কাজ করতে পারে এবং এটার হাফ লাইফ অনেক বেশি হয়। যেখানে গ্রোথ হরমোনের হাফ লাইফ 20 মিনিটস, ইন দ্য কেস অফ সোমাটোমেডিন সি সেটা হচ্ছে 20 আওয়ার্স। আচ্ছা, এখন আমরা দেখি গ্রোথ হরমোনের ফিজিওলজিক্যাল ফাংশন কি। একটা হচ্ছে যে জেনারেল বডি গ্রোথ। গ্রোথ হরমোন হচ্ছে বডির অলমোস্ট অল দ্য টিস্যু সেলের উপরে কাজ করতে পারে। এটা হচ্ছে গ্রোথ করে এবং গ্রোথের কিভাবে করে, এটা দুইভাবে করে। একটা হচ্ছে সেলের সাইজ বাড়িয়ে দেয়, হ্যাঁ, আরেকটা হচ্ছে গিয়ে সেলের নাম্বার বাড়িয়ে দেয়। দুই জায়গাতেই সে কাজ করে, সেলের সাইজ এবং নাম্বার দুইটাই বাড়িয়ে দিতে পারে। অর্থাৎ সাইজ তো বাড়িয়ে দেয়, এটা হাইপারট্রফি বলে, আর নাম্বার বাড়িয়ে দেয় অর্থাৎ মাইটোসিসের পরিমাণ বাড়িয়ে দেয়। এটা গেল আরেকটা হচ্ছে যে কার্টিলেজ অ্যান্ড বোন গ্রোথ। এটা হচ্ছে গিয়ে তোমার বোনের লেংথেনিং করে এবং বোনের থিকনেসও বাড়ায়। হ্যাঁ, তো এটা কিভাবে করে সেটা এখানে দেখানো হয়েছে, যে এটা প্রোটিন ডিপোজিশন বাড়িয়ে দেয়, অস্টিওজেনিক এবং কন্ড্রোসাইটিক সেল। বোনস আমরা জানি হচ্ছে গিয়ে তোমার বোনসের মধ্যে একটা সফট পোর্শন থাকে, একটা হার্ড পোর্শন থাকে। তো সফট পোর্শনটার নাম হচ্ছে কার্টিলেজ। কার্টিলেজের সেল থাকে সেটাকে বলা হয় কন্ড্রোসাইটিক সেল। আর বোনসের যে পেরিওস্টিয়ামের যে সেলগুলো, এগুলোর নাম হচ্ছে অস্টিওজেনিক সেল। তো সে এখানে হচ্ছে প্রোটিন ডিপোজিশন করে, এই সেলগুলোর রেট অফ রিপ্রোডাকশন বাড়িয়ে দেয় এবং কন্ড্রোসাইটস থেকে অর্থাৎ কার্টিলেজের সেলকে অস্টিওজেনিক অর্থাৎ বোন সেলে কনভার্ট করে এবং সেটা অস্টিওব্লাস্টকে স্টিমুলেট করে। আমরা জানি বোনসের বিভিন্ন ধরনের সেল থাকে, অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট। এর মধ্যে অস্টিওব্লাস্টটা হচ্ছে বোনের গ্রোথে হেল্প করে, কারণ এটা বোন ডিপোজিশন করে। আর অস্টিওক্লাস্ট হচ্ছে বোন রিসপশন করে, অর্থাৎ বোনকে ভেঙে ক্যালসিয়ামকে বোনস থেকে ব্লাডে নিয়ে আসে। আর এইটা হচ্ছে কাজ। তো এই গ্রোথ হরমোনটা হচ্ছে অস্টিওব্লাস্টকে স্টিমুলেট করে। তো অস্টিওব্লাস্টকে যেহেতু স্টিমুলেট করে এবং অস্টিওব্লাস্টের কাজ যেহেতু বোন ডিপোজিশন করা, সেহেতু অস্টিওব্লাস্টকে স্টিমুলেট করে স্বাভাবিকভাবেই বোন ডিপোজিশন হয়, অর্থাৎ বোনের থিকনেস বেড়ে যায়। এখন আমরা আসি গ্রোথ হরমোনের কিছু গ্রোথের এফেক্ট আমরা বললাম, এখন আমরা কিছু মেটাবলিক এফেক্টে আসি। যে গ্রোথ হরমোন হচ্ছে এটা প্রোটিন ডিপোজিশন করে এবং কিভাবে করে, একটা হচ্ছে যে সে সেল মেমব্রেন দিয়ে অ্যামাইনো অ্যাসিডের ট্রান্সপোর্ট বাড়িয়ে দেয়। তো অ্যামাইনো অ্যাসিডের ট্রান্সপোর্ট আমরা জানি প্রোটিন সিনথেসিস কীভাবে হয়। প্রোটিন সিনথেসিসের যে র মেটেরিয়াল সেটা কি, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে সে অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসতেছে। অন্যদিকে সে কী করে, সে হচ্ছে কি ডিএনএ ট্রান্সক্রিপশন করে ডিএনএ থেকে আরএনএ কনভার্ট করে। আমরা জানি প্রোটিন সিনথেসিসের কিছু স্টেপ আছে। ফার্স্ট স্টেপটা কি, এটা হচ্ছে ডিএনএ ট্রান্সক্রিপশন হয়ে আরএনএতে কনভার্ট হবে, তারপরে আরএনএ ট্রান্সলেশন হয়ে প্রোটিনে কনভার্ট হবে। তো এই গ্রোথ হরমোন দেখো এই প্রোটিন সিনথেসিসের প্রত্যেকটা স্টেপকে সে স্টিমুলেট করে। সে অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্ট বাড়িয়ে দেয়, আরএনএ ট্রান্সলেশন বাড়িয়ে দেয়, ডিএনএ ট্রান্সক্রিপশন বাড়িয়ে দেয়। অন্যদিকে আবার প্রোটিনের ক্যাটাবলিজম বা প্রোটিন ভেঙে যাওয়াটাকে সে কমিয়ে দেয়। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রোথ হরমোন হচ্ছে ফ্যাট ইউটিলাইজেশনকে বাড়িয়ে দেয়। ফ্যাট ইউটিলাইজেশনকে কীভাবে বাড়ায়, এটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু থেকে সে হচ্ছে ফ্যাটি অ্যাসিড রিলিজ হওয়াটাকে বাড়িয়ে দেয়। ফ্যাটি অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে কনভার্সন বাড়িয়ে দেয় এবং এই সবগুলোই হচ্ছে গিয়ে আমরা জানি যে ফ্যাটের ক্যাটাবলিজম, অর্থাৎ সে ফ্যাটের ক্যাটাবলিজম বাড়িয়ে দেয় বা ইউটিলাইজেশন বাড়িয়ে দেয়।
তো এই জন্য দেখা যায় যে গ্রোথ হরমোন আমরা জানি যে ফ্যাটি অ্যাসিড থেকেই হচ্ছে গিয়ে তোমার কিটোজেনেসিসের মাধ্যমে কিটো অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। যেহেতু গ্রোথ হরমোন ফ্যাট স্টোর থেকে বা অ্যাডিপোজ টিস্যু থেকে ফ্যাটি অ্যাসিড রিলিজ হওয়ার পরিমাণ বাড়িয়ে দেয়, তাই কোনো কারণে যদি বডিতে গ্রোথ হরমোন বেড়ে যায় বা গ্রোথ হরমোনের অ্যাকশন কোনো কারণে বেড়ে যায়, তখন দেখা যায় যে ফ্যাট মোবিলাইজেশনটা বা ফ্যাটি অ্যাসিড মোবিলাইজেশনটা অনেক বেশি বেড়ে যায় এবং সেখান থেকে অ্যাসিটিক অ্যাসিড অনেক বেশি পরিমাণে তৈরি হয়, যেটা বডি থেকে ক্লিয়ার যতটুকু হতে পারে তার চাইতেও বেশি প্রোডাকশন হয়, যার কারণে এটা তখন কিটোসিস হতে পারে। কিটোসিস মানে যখন বডিতে কিটোন বডির পরিমাণ বেড়ে যায় তখন সেটাকে আমরা বলি কিটোসিস। এটা হচ্ছে গ্রোথ হরমোনের কিটোজেনিক এফেক্ট। এরপরে আসি কার্বোহাইড্রেট মেটাবলিজমে আমরা কি পাই গ্রোথ হরমোনের এফেক্ট। এটা হচ্ছে কার্বোহাইড্রেট ইউটিলাইজেশন কমিয়ে দেয়, গ্লুকোজ আপটেক বাই সেল, স্কেলেটাল মাসল সেল, ফ্যাট সেল এগুলো কমিয়ে দেয়, আবার গ্লুকোজ প্রোডাকশন বাড়িয়ে দেয়। এবং সে এই সব কিছু করার মাধ্যমে কি করে, সে হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া করে। একদিকে সে গ্লুকোজ প্রোডাকশন বাড়াচ্ছে কিন্তু গ্লুকোজের ইউটিলাইজেশন কমাচ্ছে, তো স্বাভাবিকভাবে আমার ব্লাডে কী হবে, গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, যেটাকে আমরা বলি হাইপারগ্লাইসেমিয়া। তো যখন হাইপারগ্লাইসেমিয়া হয় তখন হচ্ছে গিয়ে এটাকে কম্পেনসেট করার জন্য ইনসুলিন সিক্রেশন প্যানক্রিয়াস থেকে বেড়ে যায়, কিন্তু ইনসুলিন হচ্ছে গিয়ে তার যে রিসেপ্টর সেটার উপরে কাজ করতে পারে না। কারণ হচ্ছে কেন, গ্রোথ হরমোন হচ্ছে কি ইনসুলিন গ্রোথ হরমোন আমরা আগে দেখিয়েছিলাম যে ফ্যাটি অ্যাসিড কনসেন্ট্রেশন বাড়িয়ে দেবে। ফ্যাটি অ্যাসিড কনসেন্ট্রেশন যখন বেড়ে যায় অর্থাৎ গ্রোথ হরমোন ফ্যাট স্টোর থেকে বা অ্যাডিপোজ টিস্যু থেকে ফ্যাটকে নিয়ে আসে কোথায়, ব্লাডে যখন ফ্যাটি অ্যাসিডের কনসেন্ট্রেশন বেড়ে যায় এটা ইনসুলিন রিসেপ্টরের উপরে ইনসুলিনের কাজ করাটাকে বাধা দেয়, যার কারণে হচ্ছে গিয়ে ইনসুলিন অ্যাকশনটা ইম্পেয়ার হয়ে যায়, অর্থাৎ ইনসুলিন তার রিসেপ্টরের সাথে বাইন্ড করতে পারে না বা কাজ করতে পারে না, যার কারণে গ্লুকোজের ইউটিলাইজেশন কমে যায় এবং গ্লুকোজের ইউটিলাইজেশন কমে যাওয়ার কারণে গ্লুকোজ কনসেন্ট্রেশন বেড়ে যায় এবং তখন ওইটাকে ওভারকাম করতে গিয়ে আরও বেশি ইনসুলিন সিক্রেশন হতে থাকে প্যানক্রিয়াস থেকে। তো এই সবগুলোর সাথে একটা যে রোগের মিল আছে সেটা হচ্ছে ডায়াবেটিস। তো এই অ্যাকশনটাকে বলা হয় ডায়াবেটোজেনিক এফেক্ট অফ গ্রোথ হরমোন। অর্থাৎ গ্রোথ হরমোন একটা ডায়াবেটোজেনিক হরমোন বা গ্লুকোজেনিক হরমোন। তাহলে যদি আমরা একটা সামারিতে যাই এই মেটাবলিক এফেক্টে, তাহলে আমরা কি দেখি যে গ্রোথ হরমোন ফ্যাটের ইউটিলাইজেশন বাড়িয়ে দেয়, অন্যদিকে কার্বোহাইড্রেট আর প্রোটিনের ইউটিলাইজেশন সে কমিয়ে দেয়। তাহলে এই জন্য গ্রোথ হরমোনকে বলা হয় প্রোটিন অ্যান্ড কার্বোহাইড্রেট স্পেয়ারার মানে সে স্পেয়ার করে রাখে, মানে কার্বোহাইড্রেট অ্যান্ড প্রোটিনের স্টোরেজ বাড়িয়ে দেয়, খরচ হতে দেয় না। অন্যদিকে ফ্যাটের খরচ বা ফ্যাটের ইউটিলাইজেশন বাড়িয়ে দেয়। এখন আমরা আসি যে গ্রোথ হরমোনে যদি অ্যাবনর্মাল সিক্রেশন হয় তাহলে সেটার সাথে কি কি রোগ বা ক্লিনিক্যাল কন্ডিশন অ্যাসোসিয়েটেড হতে পারে। একটা হচ্ছে যে গ্রোথ হরমোন সিক্রেশন যদি নর্মালের চাইতে বেড়ে যায় তাহলে দুটো কন্ডিশন হয়। এটা যদি তোমার চাইল্ডদের ক্ষেত্রে হয় অর্থাৎ হচ্ছে পিউবার্টির আগে হয়, হ্যাঁ, মানে যখন এপিফাইসিস তখনও ফিউশন হয় নাই, সেই ক্ষেত্রে যে রোগটা হয় সেটার নাম হচ্ছে জাইগান্টিজম। আর যদি অ্যাডাল্টে হয় অর্থাৎ পিউবার্টির পরে হয় যখন কিনা এপিফাইসিস অলরেডি ফিউজড হয়ে গিয়েছে সেটাকে আমরা বলি অ্যাক্রোমেগালি। আর যদি গ্রোথ হরমোন সিক্রেশন কমে যায় তাহলে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যদি ছোটোবেলাতেই এটা হয় তাহলে সেটা হচ্ছে ডুয়ারফিজম। আর যদি বড়দের ক্ষেত্রে হয় তাহলে দেখা যায় যে অলরেডি তো তার গ্রোথ যেটা হওয়ার সেটা হয়ে গেছে, বোন গ্রোথ তার লম্বা যতটুকু হওয়ার সে হয়ে গেছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে কোনো কারণে তার গ্রোথ হরমোন সিক্রেশনটা মানে অ্যাডাল্টেও গ্রোথ হরমোন লাগে, দরকার হয়, কিন্তু কোনো কারণে যদি সেটা একদম বেশি কমে যায় তখন দেখা যায় যে অ্যাক্সেলারেশন অফ এইজিং প্রসেস। অর্থাৎ 40 বছরের একটা মানুষকে দেখলে মনে হবে যে তার বয়স 60 বছর, 60 বছরের একজন মানুষকে দেখলে মনে হবে তার বয়স 20 বছর, এরকম। কেন? কারণ আমরা দেখিয়েছিলাম যে গ্রোথ হরমোন প্রোটিন ডিপোজিশনে হেল্প করে এবং প্রোটিন স্টোরেজটাকে বাড়িয়ে দেয়। তা আমাদের এই যে মাসল, আমাদের স্কিন, এগুলোর জন্য হচ্ছে প্রোটিনের দরকার। যখন গ্রোথ হরমোন নর্মালের চেয়ে অনেক বেশি কমে যায় তখন দেখা যায় যে এই মাসল ওয়াস্টিং হতে থাকে, মানুষ শুকায় যায়, তারপরে চামড়া কুচকে যায়, চামড়ায় রিঙ্কলস দেখা দেয়। তো সব কিছু এই ফিচারটা একটা বৃদ্ধ মানুষের ফিচার দেখা দেয়। তো এই জন্য বলা হয়েছে যে ইন অ্যাডাল্টে গ্রোথ হরমোন সিক্রেশন কমে গেলে অ্যাক্সিলারেশন অফ এইজিং প্রসেস। আচ্ছা,
তা আমরা প্রথমে আসি জাইগান্টিজমে, অর্থাৎ গ্রোথ হরমোন হাইপার সিক্রেশন। এটা কি? এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল কন্ডিশন which is characterized by excessive secretion of growth hormone before adolescence, অর্থাৎ যখন কিনা এপিপাইসিস ফিউজড হয়নি বোনসের শেফটের সাথে, যেহেতু এখনও এপিপাইসিস শেফট অর্থাৎ বোনের সাথে ফিউজ হয়নি, সেহেতু আমরা দেখিয়েছিলাম যে গ্রোথ হরমোনের এফেক্ট কি। গ্রোথ হরমোন হচ্ছে বোনের লেংথেনিং করে এবং থিকেনিং করে। তো লেংথেনিং অফ দ্য বোন ততক্ষণ পর্যন্তই হওয়া সম্ভব যতক্ষণ পর্যন্ত এপিপাইসিস শেফটের সাথে ফিউজ হয়নি। একবার যদি এপিপাইসিস শেফটের সাথে ফিউজ হয়ে যায়, তখন যতই গ্রোথ হরমোন দেওয়া হোক না কেন, বোনসের লেংথ বাড়বে না, থিকনেস বাড়তে পারে কিন্তু লেংথ বাড়বে না। তো এই জন্য দেখা যায় যেহেতু এই কন্ডিশনটা তোমার এপিফাইসিসে ফিউশন হওয়ার আগে হয়, এই কারণে এই পেশেন্টগুলো দেখা যায় আনইউজুয়ালি টল থাকে, 8 ফিট পর্যন্ত লম্বা হতে পারে। জায়ান্ট থেকে জাইগান্টিজম এসেছে, দৈত্যাকৃতির মানুষ। আবার দেখা যায় আমরা দেখিয়েছিলাম যে গ্রোথ হরমোন একটা ডায়াবেটোজেনিক হরমোন। এটা হচ্ছে গিয়ে যেহেতু হাইপারগ্লাইসেমিয়া করে এবং এটাকে কম্পেনসেট করার জন্য প্যাঙ্ক্রিয়াস থেকে ইনসুলিন সিক্রেশন বেড়ে যায়, এবং প্যাঙ্ক্রিয়াস থেকে যখন ইনসুলিন সিক্রেশন নর্মালের চেয়ে বেড়ে যায়, তখন বিটা সেল অফ দ্য প্যাঙ্ক্রিয়াস যেটা থেকে ইনসুলিন সিক্রেশন হয় সেটার উপরে এক্সেসিভ লোড পড়ে। লোড পড়তে পড়তে এক সময় দেখা যায় যে বিটা সেল এক্সস্টেড হয়ে যায় এবং বিটা সেল ডিজেনারেশন হয়ে যায়। তখন টাইপ 1 ডায়াবেটিস দেখা দেয়। আচ্ছা, অর্থাৎ ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়। আবার দেখা যায় যে ইন মোস্ট কেসেস প্যানহাইপোপিটুইটারিজম cases of panhypothyroidism easily develops because of আচ্ছা, এখানে একটা কজ দেখানো হয়েছে আর কি, যে জাইগান্টিজম কেন হতে পারে। জাইগান্টিজম হওয়ার একটা মেইন কারণ হচ্ছে প্যানহাইপোপিটুইটারিজম। প্যানহাইপোপিটুইটারিজম হচ্ছে যে যখন সিক্রেশন কমে যায়, এখানে তো জাইগান্টিজমের সিক্রেশন বেড়ে যায়। তো এখানে যেটা হয় যে জাইগান্টিজমের একটা মেইন কজ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার মানে কি? টিউমার মানে হচ্ছে যে আনরেগুলেটেড সেল ডিভিশন, অর্থাৎ একটা জায়গায় মনে করো যতটুকু সেল থাকার কথা তার থেকে অনেক বেশি সেল হয়ে সেটা একটা লাম্প আকৃতির ধারণ করে এবং সেটাকে আমরা তখন টিউমার বলি। তো যখন দেখা যায় এই ধরনের একটা টিউমার পিটুইটারি গ্ল্যান্ডে হয়, অ্যাসিডোফিলিক টিউমার, অর্থাৎ সোমাটোট্রপস, আমরা বলেছিলাম যে সোমাটোট্রপস অফ দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে গ্রোথ হরমোন আসে। তো সেই সোমাটোট্রপসের মধ্যে সোমাটোট্রপসের সেলগুলোকে বলা হয় অ্যাসিডোফিলিক সেল, কারণ এগুলো অ্যাসিডিক স্টেইন গ্রহণ করে। তো এই সেলের মধ্যে যখন টিউমার হয়, তখন যেহেতু এখানে অনেক বেশি সেল, সেখানে নর্মালের চাইতে অনেক বেশি গ্রোথ হরমোন সিক্রেশন হয়। তো এই টিউমারটা একসময় কী হয়, বড় হইতে হইতে সেটা কী করে, পুরা পিটুইটারি গ্ল্যান্ডটাকেই ডিস্ট্রয় করে দেয়। তো তখন গিয়ে দেখা যায় যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সব হরমোন সিক্রেশনটা কমে যায়। তো এই কন্ডিশনটাকে বলা হয় প্যানহাইপোপিটুইটারিজম। এখানে এই কথাটা বলা হয়েছে ইন মোস্ট কেসেস প্যানহাইপোপিটুইটারিজম ডেভেলপস, যদি পেশেন্টকে ট্রিট না করা হয়, তার টিউমারটাকে যদি কেটে না ফেলা হয় বা সার্জারি না করা হয়, তাহলে টিউমারটা একসময় পুরো গ্ল্যান্ডটাকেই ডিস্ট্রয় করে দেয় এবং প্যানহাইপোপিটুইটারিজম ডেভেলপ করে। এখানে এটা প্যাথোফিজিওলজি দেখানো হচ্ছে যে কিভাবে এটা হচ্ছে। এটা ট্রিটমেন্টটা কি, এই যে মাইক্রোসার্জিক্যাল রিমুভাল অফ পিটুইটারি টিউমার। আচ্ছা, এখন আমরা আসি অ্যাক্রোমেগালিতে। অ্যাক্রোমেগালিটা কি? ইট ইজ এ ক্লিনিক্যাল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই এক্সেস সিক্রেশন অফ গ্রোথ হরমোন আফটার অ্যাডোলেসেন্স। এখন আফটার অ্যাডোলেসেন্স মানে কি? মানে অলরেডি তার এপিফাইসিস শেফটের সাথে ফিউজ হয়ে গেছে। তো এরপরে যদি গ্রোথ হরমোন সিক্রেশন বেড়ে যায়, অর্থাৎ এরপরে যদি একটা টিউমার ডেভেলপ করে, তখন কি হয় যে অলরেডি যেহেতু এপিফাইসিস ফিউজ হয়ে গিয়েছে, তো বোনসের তো আর লেংথেনিং করা সম্ভব না, কিন্তু বোনসের থিকনেস বাড়িয়ে দেওয়া সম্ভব, কারণ গ্রোথ হরমোন বোনসের লেংথেনিংও করে, আবার বোনসে তোমার বোন ডিপোজিশনও করে। এটা আমরা দেখিয়েছিলাম আগে। তো এই কারণে হচ্ছে বোনস ঠিক হয়ে যায়। অন্যদিকে গ্রোথ হরমোন তো শুধু বোনসের উপরেই কাজ করে না, গ্রোথ হরমোন তো আমরা বলেছিলাম যে সব টিস্যুর উপরে কাজ করে। তো সফট টিস্যুর উপরে, সফট টিস্যুর তো কোনো
এজ বাউন্ডারি নেই বোনসের মতো। তো যার কারণে দেখা যায় অ্যাডাল্টে যখন সিক্রেশন বেড়ে যায় গ্রোথ হরমোনে, তখন সফট টিস্যু কন্টিনিউ টু গ্রো। আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের বোনসের মধ্যে তোমরা অ্যানাটমিতে দেখবা যে বোনসের মধ্যে অনেক ধরনের টাইপ থাকে। এর মধ্যে একটা টাইপ হচ্ছে মেমব্রেনাস বোন। হ্যাঁ, তো এই মেমব্রেনাস বোনের একটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে যেগুলা অন্যান্য বোনের মতো, লং বোনের মতো, হিউম্যানাস ফিমার এগুলার মতো, এদের গ্রোথটা হচ্ছে পিউবার্টির পরে বা অ্যাডোলেসেন্সের পরে বন্ধ হয় না। হ্যাঁ, তো যার কারণে দেখা যায় যে গ্রোথ হরমোন যদি পিউবার্টির পরে বা অ্যাডোলেসেন্সের পরে সিক্রেশন বেড়ে যায়, তার লং বোনস যেগুলা সেগুলার লেন্থ তো সে বাড়াতে পারে না, কিন্তু এই মেমব্রেনাস বোনের সে এনলার্জমেন্ট করতে পারে। কারণ এইগুলার বৈশিষ্ট্য হচ্ছে যে এইগুলার গ্রোথ অ্যাডোলেসেন্সের পরেও চলতে থাকে। তো এই মেমব্রেনাস বোন কোনগুলা? আমাদের ক্রেনিয়াম, নোজ, বোসাস অফ দ্য ফোরহেড, সুপ্রাঅরবিটাল রিজ, লোয়ার জ বোন, ভার্টিবা এগুলা। হ্যাঁ, তো যেহেতু এগুলো মেমব্রেনাস বোন এবং এগুলার পিউবার্টির পরেও গ্রোথ হওয়া বন্ধ হয় না, সেহেতু গ্রোথ হরমোন এগুলার উপর কাজ করে, তখনও গ্রোথ করতে থাকে এক্সেস গ্রোথ হরমোন। তখন কি হয় যে লোয়ার জ বোন প্রোট্রুড ফরওয়ার্ড, মানে সামনের দিকে এগিয়ে আসে, এটাকে প্রগনাথিজম বলে। থুতনি হচ্ছে গিয়ে সামনের দিকে বেরিয়ে আসে। তারপরে ফোরহেড স্ল্যান্ট ফরওয়ার্ড, যেটার কারণ হচ্ছে সুপ্রাঅরবিটাল রিজের এক্সেসিভ গ্রোথ হয়, কারণ সুপ্রাঅরবিটাল রিজ হচ্ছে কি একটা মেমব্রেনাস বোন থাকে এখানে, এই জন্য। তারপরে দেখা যাচ্ছে যে নোজের মধ্যে হচ্ছে গিয়ে এক্সেসিভ গ্রোথ হয়, যে দ্বিগুণ হয়ে যায় নর্মালের চাইতে। তারপরে হচ্ছে গিয়ে যে পায়ের সাইজ বেড়ে যায়, এই জন্য অনেক বড় জুতা লাগে। তারপরে হচ্ছে গিয়ে যে ফিঙ্গারের সাইজ, ফিঙ্গারের মধ্যে হচ্ছে গিয়ে তোমার বোন ডিপোজিশন করতে করতে এগুলো বোনসের এক্সট্রিম থিকনেস, মানে এক্সট্রিমলি এগুলো ঠিক হয়ে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে ভার্টিবার যে মেমব্রেনাস বোন, সেখানেও ভার্টিবার এক্সেসিভ গ্রোথ হওয়ার কারণে তখন হান্সব্যাক হয়। হান্সব্যাক মানে হচ্ছে কুঁজো হয়ে যাওয়া, এটা কাইফোসিস বলা হয়। তারপরে সফট টিস্যু গ্রোথ তো হয়, যেমন লিভার, টাং, কিডনি এগুলো এক্সেসিভ এনলার্জমেন্ট হয়। তো এই যখন তোমরা মেডিসিনে যাবা তখন দেখবা যে অ্যাক্রোমেগালি ডায়াগনোসিসের, অ্যাক্রোমেগালি পেশেন্টরা যখন ডাক্তারের কাছে আসে তখন তারা মেইনলি যে সমস্যাটা নিয়ে আসে যে হাতে আংটি পড়েছিল, আংটি কোনো মতেই খুলতে পারতেছে না। আগে দেখা যেত আংটি হাতের মধ্যে নর্মালি খুলতে লাগাইতে পারতো, কিন্তু এখন সে আর আংটি খুলতে পারে না। কেন পারে না? কারণ এই যে ফিঙ্গার্স এক্সট্রিমলি থিক হয়ে যায়, যার কারণে আংটি একদম শক্ত হয়ে লেগে থাকে, আংটি খুলতে পারে না। এটা একটা কমন প্রবলেম থাকে অ্যাক্রোমেগালি পেশেন্টের। যখন তারা মেডিসিনে যাবে তখন এটা দেখবে। আচ্ছা, অ্যাক্রোমেগালি পেশেন্টের একটা ছবি দেখানোর কথা, ছবিটা নাই। অ্যাক্রোমেগালি পেশেন্টের একটা ছবি আছে, এখানে ছবিটা দেখানো হয়নি। আচ্ছা, যাই হোক, অ্যাক্রোমেগালি পেশেন্টের ছবি আছে গাইডে, এটা একটু দেখে নিও। আচ্ছা, এখন আমরা আসি গ্রোথ হরমোন সিক্রেশন যদি কমে যায় তাহলে কি হয়, সেটা আমরা বলছিলাম বাচ্চাদের ক্ষেত্রে, অর্থাৎ যাদের এখনও তোমার গ্রোথ হয় নাই তাদের ক্ষেত্রে যদি হয়, গ্রোথ হয় নাই বলতে যারা এখনও মানে যাদের পিউবার্টি ক্রস করে না তাদের ক্ষেত্রে যদি গ্রোথ হরমোন সিক্রেশন কম হয় তাহলে কি হয়, ডুয়ার্ফিজম হয়। ডুয়ার্ফ মানে বাংলায় হচ্ছে বামন। আমরা বলেছিলাম যে গ্রোথ হরমোন স্কেলেটাল বোনসের তোমার লেংথেনিংয়ের জন্য, মানে বড় হওয়ার জন্য, লম্বা হওয়ার জন্য গ্রোথ হরমোন দরকার। তা এখন পুরোপুরি লম্বা হওয়ার আগেই যদি তার গ্রোথ হরমোন সিক্রেশন কমে যায়, তো স্বাভাবিকভাবেই তার বোনসের লেংথেনিং হবে না এবং তার হাইট অনেক কম হবে, তো সে ডুয়ার্ফ হবে। তো এটাকেই বলা হয় ডুয়ার্ফিজম। এটা 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে প্যান হাইপোপিটুইটারি ডুয়ার্ফ, অর্থাৎ এখানে এন্টেরিয়র পিটুইটারি সবগুলা হরমোন সিক্রেশনই কমে যায়। তো সবগুলো হরমোনের মধ্যে গ্রোথ হরমোনও একটা, যার কারণে এটাকে বলা হয় প্যান হাইপোপিটুইটারি ডুয়ার্ফ। এদের বৈশিষ্ট্য কি থাকে, যে এদের গ্রোথটা প্রপোর্শনাট থাকে। প্রপোর্শনাট মানে সব জায়গায় গ্রোথ একটা সেম প্রপোর্শনে হয়, কোনো জায়গায় বেশি
কোনো জায়গায় কম তা না, কিন্তু সব জায়গায় প্রপোর্শনেটলি ডিক্রিজ করে। অর্থাৎ সব জায়গাতেই, অর্থাৎ তোমার সফট টিস্যু, হার্ড টিস্যু সব কিছুই গ্রোথই কম থাকে এবং সেটা প্রপোর্শনেটলি কম থাকে, যে একটা জায়গায় বেশি কম আর একটা জায়গায় অল্প পরিমাণে কম তা না, সব জায়গাতেই কমে যায়, সেটাকে বলা হচ্ছে প্রপোর্শনেটলি ডিক্রিজ করে। আরেকটা হচ্ছে যেহেতু এরা প্যান হাইপোপিটুইটারি ডোয়ার্ফ, অর্থাৎ এখানে শুধু গ্রোথ হরমোন সিক্রেশন কমে নাই, এখানে এন্টেরিয়র পিটুইটারি অন্যান্য হরমোনের মধ্যে একটা হরমোন আমরা দেখেছিলাম যে গোনাডোট্রপস থেকে গোনাডোট্রফিন রিলিজ হয়, FSH LH, এগুলা হচ্ছে আমাদের সেক্সুয়াল ফাংশনের জন্য দরকার। যেহেতু প্যান হাইপোপিটুইটারি ডোয়ার্ফ সে, অর্থাৎ তার গ্রোথ হরমোনের সাথে সাথে এই হরমোনগুলো সিক্রেশনও কমে গেছে, তো যার কারণে দেখা যায় যে তার সেক্সুয়াল ফাংশন ডেভেলপ করে না এবং সে পিউবার্টিতে যায় না, অর্থাৎ তার পিউবার্টি হয় না। তারপরে যেহেতু এন্টেরিয়র পিটুইটারি থেকে TSHও আসে, সেহেতু TSHটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন সিনথেসিস রিলিজ করে, তো সেহেতু এখানে TSH না থাকার কারণে হাইপোথাইরয়েডিজমাল ফিচারও ডেভেলপ করে। এখানে অ্যাড্রিনাল হরমোন সিক্রেশনও কমে যায়, যার কারণে হচ্ছে যে অ্যাড্রিনাল হরমোন ইনসাফিসিয়েন্সি ফিচারও ডেভেলপ করে। আচ্ছা, এখন 2 নাম্বারটা হচ্ছে যে ডোয়ার্ফিজম অনলি ডিউ টু গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি, অর্থাৎ এখানে এন্টেরিয়র পিটুইটারি থেকে অন্যান্য হরমোনগুলোর রিলিজে কোনো বাধা নেই, অন্যান্য হরমোনগুলো তাদের স্বাভাবিকভাবে রিলিজ হচ্ছে, TSH, FSH, LH, ACTH, এগুলো ঠিকভাবে রিলিজ হচ্ছে, শুধু গ্রোথ হরমোন রিলিজটা কমে গিয়েছে। তো এক্ষেত্রে আমরা TSH, FSH, LH বা ACTH সিক্রেশন কমে গেলে যে ফিচারগুলো ডেভেলপ করতো, এই ফিচারগুলো আমরা এখানে পাবো না, কারণ এখানে এই হরমোন সিক্রেশনে কোনো সমস্যা নেই, শুধু গ্রোথ হরমোন কমে গেছে, সেহেতু এখানে আমরা শুধু গ্রোথ হরমোনের ডেফিসিয়েন্সি ফিচারগুলো পাবো, অর্থাৎ এই পার্সেন্টটা শর্ট হবে। যেহেতু FSH, LH সিক্রেশনে কোনো সমস্যা নেই, সুতরাং অবশ্যই তাদের সেক্সুয়াল ফাংশনও ঠিক থাকবে, তারা রিপ্রোডিউসও করতে পারবে। আরেক ধরনের ডোয়ার্ফিজম আছে যেটা আফ্রিকান পিগমিটেড দেখা যায়, এবং লেভিলোরাইন ড্রফ বলে এক ধরনের ডোয়ার্ফ আছে। এদের কি হয়, এদের গ্রোথ হরমোন সিক্রেশনে কোনো সমস্যা থাকে না, কিন্তু আমরা বলেছিলাম যে গ্রোথ হরমোন তার বেশিরভাগ কাজ করে সোমাটোমেডিন সি এর মাধ্যমে, তো তাদের যেটা দেখা যায় যে সোমাটোমেডিন সিটা প্রোডাকশন হয় না, তাদের শরীরে একটা জেনেটিক একটা ইনেবিলিটি থাকে যারা সোমাটোমেডিন সি তৈরি করতে পারে না, যার কারণে গ্রোথ হরমোন সিক্রেশন নর্মাল থাকে, কিন্তু তার সোমাটোমেডিন সি যেহেতু তৈরি করতে পারে না, তাই গ্রোথ হরমোন তার তৈরি হয় ঠিকই কিন্তু কাজ করতে পারে না। আবার অনেক সময় এইটাকে ওভারকাম করার জন্য যে সোমাটোমেডিন সিটা আমরা জানি গ্রোথ হরমোনের ইনহিবিটরি, গ্রোথ হরমোনকে কন্ট্রোল করে সিক্রেশনটাকে, এই ফ্যাক্টরগুলোর মধ্যে আমরা দেখেছিলাম যে সোমাটোমেডিন সিটা যখন বেড়ে যায় তখন নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে গ্রোথ হরমোন সিক্রেশনটাকে ইনহিবিট করে। হ্যাঁ, তো ঠিক সেভাবে সোমাটোমেডিন সি যখন কমে যাবে, অর্থাৎ এদের ক্ষেত্রে এরা তো সোমাটোমেডিন সি সিনথেসিস করতে পারে না, তো যার কারণে সোমাটোমেডিন সি কমে যায় এবং সেটা তখন গ্রোথ হরমোন সিক্রেশনটাকে স্টিমুলেট করে, তো যার কারণে এই পেশেন্টদের বডিতে ব্লাড নিয়ে পরীক্ষা করলে দেখা যাবে এদের গ্রোথ হরমোনের পরিমাণ নর্মালও থাকতে পারে, নর্মালের চেয়ে হাইও থাকতে পারে, কিন্তু যেহেতু সোমাটোমেডিন সি তৈরি করতে পারে না, সেহেতু গ্রোথ হরমোন বডিতে পর্যাপ্ত পরিমাণে থাকলেও গ্রোথ হরমোন কোনো কাজ করতে পারে না, এই কারণে এদের হাইট কম থাকে। আচ্ছা, এখন আমরা আসি যে এই প্যান হাইপোপিটুইটারিজম যদি অ্যাডাল্টের ক্ষেত্রে হয় তাহলে কি হয়। প্যান হাইপোপিটুইটারিজম অ্যাডাল্টের ক্ষেত্রেও হতে পারে। কেন হতে পারে? মনে করো কোনো টিউমার, যেমন হচ্ছে ক্র্যানিওফ্যারিঞ্জিওমা, ক্রোমোফোব টিউমার, এগুলো হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডের টিউমার এবং পিটুইটারি গ্ল্যান্ডকে এগুলো ডেস্ট্রয় করে দেয়, তখন পিটুইটারি গ্ল্যান্ড থেকে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে সব হরমোন রিলিজ হওয়া কমে যায়। হ্যাঁ, আরেকটা হচ্ছে পোস্টপার্টাম হিমোরেজ। পোস্টপার্টাম হিমোরেজের কারণে অনেক সময় প্যান হাইপোপিটুইটারিজম ডেভেলপ করে, এটাকে বলা হয় শিহান্স সিনড্রোম। এটা তোমরা মেডিসিনে গেলে পড়বে যে আমরা জানি যে অ্যান্টেরিয়র পিটুইটারি আমরা দেখিয়েছিলাম যেটা হাইপোথ্যালামাসের সাথে পোর্টাল ভেসেল দিয়ে কানেক্টেড থাকে, এবং এই অ্যান্টেরিয়র পিটুইটারিটা হচ্ছে খুবই একটা হাইলি ভাস্কুলার অর্গান, এটাতে সবসময় অনেক বেশি ব্লাড সাপ্লাইয়ের দরকার হয়। ব্লাড সাপ্লাই যদি সামান্য পরিমাণ কমে যায় তাহলে সাথে সাথে অ্যান্টেরিয়র পিটুইটারি কি হয়, এখানে নেক্রোসিস হয়ে যায়, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে সেলগুলো মারা যেতে শুরু করে, অ্যান্টেরিয়র পিটুইটারি সেলগুলো। তো পোস্টপার্টাম হিমোরেজ হচ্ছে গিয়ে বাচ্চা হওয়ার পর অনেক মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে এক্সেসিভ ব্লিডিং হয়, তখন বডিতে শক লাইক স্টেট ডেভেলপ করে,
ব্লাড কমে যায় বডিতে, হাইপোভোলেমিক শকে চলে যায়। তো যেহেতু ব্লাড কমে গেছে বডিতে, তখন এন্টেরিয়র পিটুইটারিতেও ব্লাড সাপ্লাই কমে যায়। এবং এন্টেরিয়র পিটুইটারি আমরা আগেই বলেছি যে এটা একটা হাইলি ভাস্কুলার অর্গান। যখন এটাতে ব্লাড সাপ্লাই কমে যায়, তখন এন্টেরিয়র পিটুইটারি নেক্রোসিস হয়ে যাওয়া শুরু করে এবং সেটা থেকে আলটিমেটলি সব হরমোন রিলিজ হওয়া কমে যায়। তো তখনও হচ্ছে প্যানহাইপোপিটুইটারিজম ডেভেলপ করে। তো এটা ক্লিনিক্যাল ফিচার কি? লিথার্জি থাকবে, কারণ থাইরয়েড হরমোনের ডেফিসিয়েন্সি হবে, টিএসএইচ সিক্রেশন হবে না, ওয়েট গেইন হবে, কারণ হচ্ছে থাইরয়েড হরমোন, এখানেও টিএসএইচ ডেফিসিয়েন্সি হবে। টিএসএইচ ডেফিসিয়েন্সি হলে আমরা জানি এটা ফ্যাট ডিপোজিশন করে। থাইরয়েড হরমোন কমে গেলে বডিতে ফ্যাট ডিপোজিশন হয়, এটা তোমরা থাইরয়েড হরমোন চ্যাপ্টারে পড়বা। তারপর লস অফ সেক্সুয়াল ফাংশন, কারণ গোনাডোট্রপস থেকে গোনাডোট্রপিন রিলিজ হবে না, এফএসএইচ, এলএইচ এগুলো রিলিজ হবে না। হ্যাঁ, তো এটা হচ্ছে মোটামুটি আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারি শেষ। এখন আমরা আসবো হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারিতে। তো পোস্টেরিয়র পিটুইটারিতে এগুলো আমরা আগেই দেখিয়েছি, অ্যান্টিডায়াবেটিক হরমোন। এটা হচ্ছে গিয়ে, এটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন। এটা দুইটা নামই খুব সিগনিফিক্যান্ট। অ্যান্টিডায়াবেটিক মানে কি? এটা অ্যান্টি ডাইউরেসিস করে। ডাইউরেসিস মানে কি? মানে হচ্ছে লার্জ অ্যামাউন্ট অফ ওয়াটার যদি আমাদের ইউরিন দিয়ে বের হয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় ডাইউরেসিস। এবং এইটার এগেনস্টে যে কাজ করবে তার নাম হচ্ছে অ্যান্টিডাইউরেটিক। অর্থাৎ সে ডাইউরেসিসকে বাধা দেয়, অর্থাৎ সে বডি থেকে ওয়াটার বের হওয়াকে বাধা দেয়, বডিকে ওয়াটার ধরে রাখে। তো এই জন্য এটার নাম অ্যান্টিডাইউরেটিক হরমোন। আবার যখন এই হরমোনটাই যখন অনেক বেশি পরিমাণে সিক্রেশন হয়, তখন সে ভেসো কনস্ট্রিকশন করতে পারে, প্রেশার বাড়িয়ে দিতে পারে। হ্যাঁ, ভেসেলকে প্রেস করে প্রেশার বাড়িয়ে দিতে পারে। এই জন্য তার আরেকটা নাম ভ্যাসোপ্রেসিন। এখন আমরা আসি যেটা কোন রিসেপ্টরের মাধ্যমে, কোন মেকানিজমের মাধ্যমে কোন এফেক্টগুলো দেয়। একটা হচ্ছে এটা অ্যান্টিডায়াবেটিক এফেক্ট। এটা সে কোন রিসেপ্টরের মাধ্যমে দেয়? এটা হচ্ছে V2 রিসেপ্টরের মাধ্যমে। এটা কি করে? কিডনির যে ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং টিউবুল, সেখান থেকে ওয়াটার রিঅ্যাবজর্পশন বাড়িয়ে দেয়। তারপর এটা হচ্ছে যেহেতু ওয়াটারের পরিমাণ বডিতে বাড়িয়ে দেয়, তো স্বাভাবিকভাবে তখন ওয়াটার বেড়ে যাচ্ছে কিন্তু সোডিয়াম সেম থাকতেছে। হ্যাঁ, তো ওয়াটার রিঅ্যাবজর্পশনটা হচ্ছে কি সে বাড়িয়ে দেয় এবং সোডিয়াম কনসেন্ট্রেশন তখন সে স্বাভাবিকভাবে কমে যায়। তো যার কারণে কি হয়? বডির অসমোলাইটি কমে যায়, কারণ বডির অসমোলাইটি মেনলি সোডিয়াম আয়নের উপর ডিপেন্ড করে। তা আরেকটা হচ্ছে যে এটা বডির প্লাজমাতে হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে, যার কারণে হচ্ছে প্লাজমার অসমোলাইটি কমে যায়। কিন্তু কিডনিতে আবার যেহেতু ইউরিন দিয়ে ওয়াটার পাসকে সে বাধা দেয়, সেহেতু ইউরিনের অসমোলাইটি বেড়ে যায়, আবার ইউরিনের ভলিউম কমে যায়। আচ্ছা, এখন সেটা ভ্যাসো কনস্ট্রিক্টর বা প্রেশার এফেক্ট। এইটা সে করে হচ্ছে V1 রিসেপ্টরের উপর কাজ করে। এটা হচ্ছে যখন সে বেশি পরিমাণে সিক্রেশন হয়, তখন হচ্ছে গিয়ে সেটা ভেসেলকে প্রেস করে, ভেসো কনস্ট্রিকশন করে এবং ব্লাড প্রেশার বাড়াতে সাহায্য করে। এখানে এই জিনিসগুলোই আবার একটু ডিটেলসে দেখানো হয়েছে যে ডিস্টাল অ্যান্টিডায়াবেটিক এফেক্টটা কীভাবে করে। যে ডিস্টাল কনভলিউটেড টিউবুল ডিস্টাল কনভলিউটেড টিউবুল এবং কালেক্টিং টিউবুলের প্রিন্সিপাল সেলের মধ্যে V2 রিসেপ্টর থাকে। তো এদের উপরে এই রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে সে অ্যাডেনাল স্লাইকাসকে স্টিমুলেট করে। এটা একটা এনজাইম। এই অ্যাডেনাল স্লাইকাস এনজাইমটা তখন এটিপি থেকে স্লাইকিক অ্যাডেনোসিন মনোফসফেট তৈরি করে। এই স্লাইকিক অ্যাডেনোসিন মনোফসফেট তখন কি করে? ওয়াটার চ্যানেলকে ট্রান্সলোকেশন করে। হ্যাঁ, অর্থাৎ সে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? লুমিনাল মেমব্রেনে নিয়ে যায়। অর্থাৎ সেলের যে পোর্শনটা টিউবুলার লুমিনার দিকে থাকে, সেটাকে বলা হয় লুমিনাল মেমব্রেন। তো এই লুমিনাল মেমব্রেনের দিকে সে ওয়াটার চ্যানেলকে ট্রান্সলোকেট করে, অর্থাৎ ওই দিকে নিয়ে যায়। তখন কি হয়? তোমার টিউবুল থেকে ওয়াটারটা তখন হচ্ছে গিয়ে এই লুমিনাল মেমব্রেন দিয়ে এই প্রিন্সিপাল সেলের ভিতরে ঢুকে যায়, অর্থাৎ ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়। আর প্রেশার এফেক্টটা কীভাবে করে? সে হচ্ছে যে ভাস্কুলার স্মুথ মাসল সেলের মধ্যে V1 রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরের উপর সে বাইন্ড করে
বাইন্ড করার পরে সে ফসফোলাইপেজ সি কে স্টিমুলেট করে। তো ফসফোলাইপেজ সি কী করে, সে হচ্ছে গিয়ে ফসফারিডাল ইনোসিটল বাইফসফেটকে ইনোসিটল ট্রাইফসফেট আর ডাইএসাইল গ্লিসারলে কনভার্ট করে। তো এর মধ্যে ইনোসিটল ট্রাইফসফেট যেটা, সেটা কী করে, ক্যালসিয়াম চ্যানেলকে ওপেন করে ইসিএফ থেকে স্মুথ মাসল সেলের ভিতরে ক্যালসিয়ামকে ঢুকায়, যার কারণে সেলের ভিতরে ক্যালসিয়াম কনসেন্ট্রেশন বেড়ে যায়। তো ক্যালসিয়াম আমরা সবসময় জানি যে এটার কাজ কি, এটা হচ্ছে কন্ট্রাকশন করা। তো সে হচ্ছে ভাস্কুলার স্মুথ মাসল সেলকে কন্ট্রাকশন করে। তো যখন ভাস্কুলার স্মুথ মাসল সেল কন্ট্রাকশন করবে তখন তো স্বাভাবিকভাবে পুরো ভেসেলটাই কন্ট্রাকশন করবে, অর্থাৎ ভেসেল কনস্ট্রিকশন হবে এবং ব্লাড প্রেশার বেড়ে যাবে। আচ্ছা, এখন আমরা দেখি যে এডিএইচ এর রেগুলেশন কিভাবে হয়। এডিএইচকে কী ফ্যাক্টর রেগুলেট করে। একটা হচ্ছে যে অসমোটিক রেগুলেশন, যে যখন দেখা যায় ইসিএফ কোনো কারণে টু কনসেন্ট্রেটেড হয়ে গেছে, অর্থাৎ ইসিএফ অসমোলাইটি বেড়ে গেছে, অর্থাৎ ইসিএফে ওয়াটারের চাইতে সলিউটের পরিমাণ বেড়ে গেছে, তখন কি হয় যে হাইপোথ্যালামাসে অসমো রিসেপ্টর থাকে। তো আমরা জানি যে অসমোসিসের ক্ষেত্রে ওয়াটার কোন দিক থেকে কোন দিকে যাবে, যেদিকে অসমোলাইটি বেশি সেই দিকে হচ্ছে গিয়ে ওয়াটার যাবে, অর্থাৎ যেদিকে অসমোলাইটি কম সেই দিক থেকে যেদিকে অসমোলাইটি বেশি সেদিকে ওয়াটার মুভ করবে, এটাকেই বলা হয় অসমোসিস। তো যেহেতু আমাদের ইসিএফে অসমোলাইটি বেড়ে গেছে, সেহেতু অসমো রিসেপ্টর থেকে ওয়াটার বের হয়ে ইসিএফে চলে যাবে অসমোসিসের মাধ্যমে। তো এইটা একটা সিগন্যাল হিসেবে কাজ করে। অসমো রিসেপ্টর তখন স্টিমুলেটেড হয়, কারণ হচ্ছে ওয়াটার বের হয়ে যাওয়ার কারণে অসমো রিসেপ্টরের সাইজ কমে যায় এবং সে তখন কি করে, নার্ভ সিগন্যাল ইনিশিয়েট করে, যেটা সে হচ্ছে হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে। তখন হাইপোথ্যালামাসের যে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস আছে সেখান থেকে তোমার এডিএইচ সিক্রেশন হয়, মানে এডিএইচ সিনথেসিস হয়ে তারপরে এটা আলটিমেটলি হচ্ছে গিয়ে পোস্টেরিয়র পিটুইটারিতে যায়, পোস্টেরিয়র পিটুইটারি থেকে তারপরে আলটিমেটলি এডিএইচ রিলিজ হয়। আবার যখন কোনো কারণে দেখা যায় ইসিএফ টু ডাইলিউটেড, অর্থাৎ ইসিএফে ফ্লুইডের পরিমাণ সলভেন্টের পরিমাণ সলিউটের চেয়ে বেড়ে গেছে, সেক্ষেত্রে উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ অসমোসিসের মাধ্যমে যেহেতু ইসিএফের অসমোলাইটি কমে গেছে, তখন ওয়াটার ইসিএফ থেকে অসমো রিসেপ্টরের ভিতরে ঢুকে এবং অসমো রিসেপ্টরটা সোয়েলিং হয়ে যায়। তখন সে আবার ইনহিবিটরি সিগন্যাল পাঠায়, হ্যাঁ। তো যার কারণে হাইপোথ্যালামাস থেকে তখন এডিএইচ রিলিজ হওয়া কমে যায়। এটা গেল অসমোটিক রেগুলেশন। এখন আমরা আসি আরেকটা রেগুলেশন আছে, সেটা হচ্ছে ভলিউমের উপর ডিপেন্ড করে, ব্লাড ভলিউমের উপরে। তো কোনো কারণে যদি দেখা যায় ব্লাড ভলিউম বেড়ে গেছে, তখন আমাদের কি হয়, এট্রিয়াতে হচ্ছে গিয়ে ব্লাড ভলিউম যদি বেড়ে যায়, তো স্বাভাবিকভাবে হচ্ছে গিয়ে আমাদের ভেনাসিটনও বেড়ে যাবে এবং এট্রিয়ার উপর স্ট্রেচ পড়বে, বেশি লোড পড়বে। তো এই এট্রিয়ার উপরে যখন স্ট্রেচ পড়ে বা বেশি লোড পড়ে, তখন এট্রিয়ার মধ্যে এক ধরনের স্ট্রেচ রিসেপ্টর থাকে, তারা এটাকে ডিটেক্ট করতে পারে এই স্ট্রেচটাকে। তো এই স্ট্রেচ রিসেপ্টর যখন স্ট্রেচের কারণে স্টিমুলেটেড হবে, তখন তারা হচ্ছে গিয়ে ব্রেইনের মধ্যে সিগন্যাল পাঠাবে এডিএইচ সিক্রেশনটাকে কমায় দেওয়ার জন্য। কারণ এডিএইচ কাজ কি, এডিএইচের কাজ হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন করা। এখন ওয়াটার রিঅ্যাবজর্পশন করলে কি হবে, আমার ব্লাড ভলিউম বাড়বে, কিন্তু এখানে আমার অলরেডি ব্লাড ভলিউম বেশি আছে, এর মধ্যে যদি আরও বেশি ওয়াটার রিঅ্যাবজর্পশন করা হয় তাহলে তো আরও বেশি ব্লাড ভলিউম বেড়ে যাবে। এই কারণে তারা তখন ইনহিবিটরি সিগন্যাল পাঠায় যাতে এডিএইচ রিলিজ কমে যায়। আবার যদি কোনো কারণে ডিক্রিজ স্ট্রেচ হয়, যতটুকু প্রেশার থাকার কথা তার চাইতে কম পরিমাণ প্রেশার পড়ে এই স্ট্রেচ রিসেপ্টরের উপরে, তাহলে তারা আবার কি করবে, তখন সিগন্যাল পাঠাবে যে আমাদের ব্লাড ভলিউম কমে গেছে, এখন ওয়াটার রিঅ্যাবজর্পশন করে ব্লাড ভলিউম বাড়াতে হবে, তাহলে এডিএইচ সিক্রেশন বাড়াও। তো সে তখন স্টিমুলেটরি এফেক্ট করবে আর কি, এটাই। আদার স্টিমুলাস, আরও অনেকগুলো স্টিমুলাস আছে, এগুলো এখানে একটু দেখানো হচ্ছে। এখন আমরা আসি এডিএইচের সাথে একটা ক্লিনিক্যাল কন্ডিশন রিলেটেড, সেটাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিডাস। এটা কি, ইটস এ ক্লিনিক্যাল কন্ডিশন রিজাল্টিং ফ্রম ডিক্রিজড এডিএইচ সিক্রেশন আর ফেইলিউর অফ কিডনি টু রেসপন্ড টু এডিএইচ। তো যদি এটা হচ্ছে গিয়ে তোমার
এর মধ্যে দুইটা থাকে, একটা হচ্ছে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস আর একটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস কি, অর্থাৎ ক্রেনিয়াল মানে তার ক্রেনিয়ামের মধ্যে সমস্যা, অর্থাৎ তার মাথায় কোনো একটা প্রবলেম হয়েছে। মাথায় প্রবলেম বলতে মাথা মানে এখানে হাইপোথ্যালামাসকে বোঝানো হচ্ছে, যেহেতু হাইপোথ্যালামাস আমাদের ক্রেনিয়ামে থাকে, তো তাই এইখানে প্রবলেমের কারণে যে ডায়াবেটিস ইনসিপিডাস হবে এটার নাম হচ্ছে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস। এখানে কি হয়, হাইপোথ্যালামাস এডিএইচ রিলিজ করতে পারে না। তো এটার কজ হচ্ছে কি এইগুলা, যেমন কোনো কারণে পিটুইটারি টিউমার, হেড ইনজুরি, ব্রেন টিউমার, মেনিনজাইটিস, এনসেফালাইটিস, হিমোরেজ ইন দ্য পিটুইটারি or adjacent structure। আরেকটা হচ্ছে নেফ্রোজেনিক, এখানে তার মাথায় বা ক্রেনিয়ামে কোনো সমস্যা নেই, এডিএইচ ঠিকই রিলিজ হচ্ছে, কিন্তু এডিএইচ হচ্ছে তার যে রিসেপ্টর, এডিএইচ এর রিসেপ্টর আমরা কোথায় বলেছিলাম, ডিস্টাল কমিউটেড টিউবুল এবং কালেক্টিং টিউবুল অফ দ্য কিডনিতে এডিএইচ এর রিসেপ্টর থাকে। সেই রিসেপ্টরের উপরে কিডনির যে রিসেপ্টর আছে সেই রিসেপ্টরের উপরে এডিএইচ কাজ করতে পারছে না। তো এখানে সমস্যাটা কোথায়, সমস্যাটা হচ্ছে কিডনিতে, নেফ্রনে। এই জন্য এটার নাম হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। এটা কিডনি ডিজিজে হয়। এখন আমরা আসি অক্সিটোসিন। অক্সিটোসিন কোত্থেকে সিনথেসিস হয়, কোত্থেকে রিলিজ হয়, এটা আমরা আগেই পড়েছি। এখন আমরা অক্সিটোসিনের ফাংশনটা একটু দেখি। অক্সিটোসিন হচ্ছে কি লেবার ইন্ডাকশন করে, এটা প্রেগনেন্ট ইউটেরাসে কন্ট্রাকশন বাড়িয়ে দেয়। হ্যাঁ, এটা গেল একটা, যেহেতু লেবারের সময় তো চাইল্ড ডেলিভারির সময় তো ইউটেরাসে কন্ট্রাকশনই হতে হয়, তো এটা ইউটেরাসে কন্ট্রাকশন বাড়িয়ে দিয়ে লেবারে হেল্প করে। তারপরে হচ্ছে যে এটা মিল্ক ইজেকশনে হেল্প করে। তারপর এটা হচ্ছে কি আরও কিছু কাজ করে, এখানে এগুলো দেখানো আছে। আচ্ছা, অক্সিটোসিন নিয়ে এগুলাই। আর অক্সিটোসিন কীভাবে মিল্ক ইজেকশনে হেল্প করে এটাকে বলা হয় মিল্ক লেট ডাউন রিফ্লেক্স। এটা আমরা পরবর্তী চ্যাপ্টারে পড়বো, রিপ্রোডাকশনের চ্যাপ্টারে। তারপর তো এইটুকুই। থ্যাংক ইউ অল।